আমরা রিপোর্টটিতে যেমনটা দেখছিলাম যে 9টি আর্থিক প্রতিষ্ঠানকে কিন্তু অপসারণের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছিল, যদিও সেখান থেকে কিছুটা সরে এসেছে। 3টিকে সুযোগ দেওয়া হয়েছে, আরও কিছুদিন সময় তাদেরকে বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর তৌফিক বলছিলেন আপনাদের রিপোর্টে যে আসলে যে সুযোগটা দেয়া হয়েছে এইটা 3 থেকে 6 মাসের ভেতরে এই 3টি আর্থিক প্রতিষ্ঠান আসলে কি ধরনের মানে পারফরমেন্স দেখাবে যে তাদেরকে ঘুরে দাঁড়ানোর মতন পরিস্থিতি তৈরি হবে সেইটা ঠিক স্পষ্ট কিনা এটা নিয়ে তো সন্দেহ থাকবেই। আপনারা রিপোর্টে যেটা বলেছেন সেটা যে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা যেই প্ল্যানটা দিয়েছে সেটাতে বাংলাদেশ ব্যাংক কনভিন্স হয়েছে। আমি যেটা মনে করি সেটা হলো যে নিঃসন্দেহে যদি অ্যানালিস্ট হিসেবে বলি বাইরে দাঁড়িয়ে আছি, 3টি প্রতিষ্ঠানের প্ল্যানও আমরা দেখিনি, হয়তো তাদের যে রিয়েল ব্যালেন্স শিট যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি, কারণ এখানে অনেক ক্ষেত্রেই লুকোছাপা করে রাখা হয়েছিল, সেইটা কি মিন করে এটাও আমরা দেখিনি। কিন্তু সন্দেহ থাকাটা স্বাভাবিক, কারণ যেটা ডক্টর তৌফিক বলছিলেন যে আপনার 60 থেকে প্রায় 97% হলো যেই ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো নিঃসন্দেহে আমার দিক থেকে আমি যেটা বলবো যে যদি এই সিদ্ধান্ত হয়েও থাকে, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একটা স্পষ্ট স্বচ্ছতামূলক একটা পদক্ষেপ নেওয়া উচিত, এইভাবে যে তারা কি ইন্ডিকেটরের বেসিসে এদেরকে সুযোগ দিচ্ছেন এবং 3 থেকে 6 মাসে তারা কি অ্যাচিভ করতে হবে এবং কি প্ল্যান এই মানে প্রতিষ্ঠানগুলো তারা দিচ্ছেন, এইটা স্পষ্টভাবে আমাদের অন্তত জনগণের সামনে তুলে ধরা। এটার কারণ হলো যে এই ধরনের প্রতিষ্ঠান যেই সমস্যাটায় পড়েছেন, এখানে নিঃসন্দেহে একটা গভর্নেন্স ফেলিয়ার আছে, আমরা বলি কর্পোরেট গভর্নেন্স ফেলিয়ার, অর্থাৎ ওই যে প্রতিষ্ঠান আছে তাদের যেই পরিচালনাগত ত্রুটি, বা এটা ইচ্ছাকৃত হতে পারে, এটা অনিচ্ছাকৃত হতে পারে, আমরা ধারণা করি যে এটা বড় ইচ্ছাকৃত এখানে লুটপাট হয়েছে। তো সেই জায়গা থেকে যদি আমি বিবেচনা করি তাহলে কি কোন ইন্ডিকেটর দেখে ওনারা 3 মাস পরে আবার সিদ্ধান্ত নেবেন, তাদের প্ল্যানটা কি, এইটা প্রকাশ করা এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ যারা গ্রাহক আছেন, এখানে 2 ধরনের গ্রাহক আছেন, একটা হলো আমানতকারী যারা, আর 2 হলো যে যারা এখান থেকে ঋণ নিয়েছেন। তো বড় প্ল্যানটা নিঃসন্দেহে যেই ঋণগুলো নিয়েছেন যেটা ফেরত পাওয়া যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে, সেটার রিকভারি একটা বড় ইন্ডিকেটর হবে। সুতরাং ওই ইন্ডিকেটরগুলো যদি ওনারা স্পষ্টভাবে সামনে না আনেন এবং এই ব্যাপারে পদক্ষেপগুলোকে যদি নিয়মিত, আমি বলবো যে মাসিক ভিত্তিতে তারা যেন আপডেট করেন, যাতে যারা গ্রাহক আছেন তারা যেন এটার ব্যাপারে একটা কনফিডেন্স পান, কারণ ঘুরে দাঁড়াতে হলে ওই গ্রাহকদের, আমানতকারী হোক আর যারা ঋণ নিয়েছেন তারা হোক, তাদের মধ্যে একটা বড় কনফিডেন্স তৈরি করার ব্যাপার। আস্থার জায়গা আসলে কতটুকু তৈরি হয়? কয়েকদিন আগে আমরা যে 5টি ব্যাংকের মার্চ দেখলাম, সেখানেও তো আসলে গ্রাহকদের আস্থা খুব বেশি ফিরে আসেনি। এই জায়গাটিতে আসলে কি ধরনের প্রতিক্রিয়া গ্রাহকরা দেখাতে পারে? ওই একই বিষয়ই আসবে হয়তো, এটা তো আরও বড় পরিসরে, 5টা ব্যাংক, অনেকগুলো গ্রাহক, এখানে আপনি যেই পরিমাণ অর্থের কথা বলছেন তার থেকে অনেক বড় অর্থ ওই 5টি ব্যাংকে, এবং আমরা জানি যে আরও অনেকগুলো ব্যাংক আছে যাদের একটা বড় অংশের অর্থ হয়তো ফেরত পাওয়া যাবে না। তো শুধুমাত্র সরকার এটাকে টেক ওভার করলেই যে এই ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে তা না। আপনি দেখেন সময়েরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে। আপনি যদি আজকে অবসায়ন করে ফেলেন তাহলে এই ব্যাংকগুলোর, যেটা আপনারা বলছেন যে যারা চাকরি করছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া, তাদের যেভাবে একটা লে অফ, যদি একটা মানে কারখানা লে অফ হতো, তাদের যে কম্পেনসেশন আছে এটা দিয়ে তাদেরকে আপনি চাকরির থেকে অবসায়ন করতে পারেন, কিন্তু আপনি যেই অর্থটা আছে সেইটা আপনি ফেরত দেওয়ার গ্রাহকদেরকে ব্যবস্থা করবেন, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব, কারণ তাদেরও দায়ভার নিতে হবে। ওনারা যতই বলুক আগে একটা অন্য সরকার ছিল, আমাদের কিছু করার নাই, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে তো কেন্দ্রীয় ব্যাংকের একটা দায়িত্ব ছিল। আমরা জানি যে ওনাদের এক ধরনের গ্যারান্টি তো ছিল যে তারা দেখভাল করবেন গভর্নেন্সে, সুতরাং সেই কাজটা করতে হবে। কিন্তু আপনি যত মাস এটাকে পেছাচ্ছেন, আপনার কিন্তু যেই আমরা রিকারেন্ট কস্ট, আমরা বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলি যে সাঙ্ক কস্ট, সো ওই সাঙ্ক কস্ট কিন্তু আপনার বাড়তে থাকবে। ওই অর্থটাও কিন্তু আবার সরকারকেই দিন শেষে নতুন করে তো বার্ডেন আরো বেশি যুক্ত হচ্ছে, এবং এই অর্থটা দিন শেষে সরকার দিচ্ছে, মানে কি সরকারের কাছে কি আর অর্থ থাকে? আমার আপনার জনগণের অর্থই কিন্তু। সুতরাং এই বিষয়গুলোতে আমি মনে করি যে যত আমরা কালক্ষেপণ করছি এইটাও একটা বড় মানে সমস্যা তৈরি করবে। এবং যে কনফিডেন্স বিল্ডিংয়ের কথা বলছেন সেটা হলো যে আমরা যদি দ্রুত সিদ্ধান্তের দিকে আগাই, এটা নিয়ে আমরা কাজ করে আগাই, তখন এই কনফিডেন্সটা বাড়বে। যেমন বাংলাদেশ ব্যাংক যেই সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমরা এটাকে খুব দ্রুত নিয়ে যাব, জানুয়ারির 1 তারিখ থেকে দেখবেন আপনারা এটা করবেন, যখন আপনি সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে না
তখন পরবর্তীতে যদি খুব কার্যকর পদক্ষেপও নেন, ওইটার ব্যাপারে কনফিডেন্সও কিন্তু তুলে আনাটা কঠিন হয়। একটি ভিন্ন প্রসঙ্গে এবার একটু যেতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের সঙ্গে ওয়াশিংটনের একটি চুক্তি স্বাক্ষরের দিকে যাচ্ছে বাংলাদেশ। নতুন করে আগের যে পুরনো যে ট্যারিফ যেটা ছিল সেখানে হয়তো বেশ কিছু সুবিধা বাংলাদেশ পাবে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য রপ্তানি খাতে কি কতটুকু আসলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই চুক্তি? নির্ভর করবে কতখানি ট্যারিফ কমবে। আমরা ধারণা করছি যে 5% মতো একটা শব্দ মানে নাম্বার ঘুরছে। আমরা এখনও তো ইউএসের ওই সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা এটা বলতে পারবো না, এবং এর সাথে কোনো শর্ত যুক্ত থাকবে কি না সেটা নিয়ে অনেক আলোচনার ভিতরে আছে। সুতরাং সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণ হলো যে আমরা দেখেছি যে গত 1 বছরের ভেতরে এই পুরো পরিস্থিতির মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজার না, আমার যেটা খুবই শক্তিশালী বাজার ছিল ইউরোপিয়ান ইউনিয়নের বাজারেও কিন্তু আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটার কারণ আছে। কারণটা হলো যে আমার যে প্রতিযোগী দেশগুলো আছে তারা যখন যুক্তরাষ্ট্রের বাজারে একই ধরনের আপনার শুল্ক যে বাধা পেয়েছে, তখন তারা অনেক বেশি মনোযোগী দিয়েছেন কিন্তু হলো ইউরোপিয়ান বাজারে, এবং ওখানে প্রতিযোগিতা তখন আরও আমরা যেটাকে বলি যে এক্সেলারেট করেছে, ফিয়ার্স হয়েছে, আরও ঘনীভূত হয়েছে, ওখানে অনেক বেশি প্রতিযোগিতা বেড়েছে। সুতরাং আমাদের জন্য এখন বড় উল্টো চ্যালেঞ্জটা হলো আমার নিজের সক্ষমতা আছে কিনা এটাকে মোকাবেলা করার জন্য। এটা আমার দেশের ভেতরে, ওটা তো দেশের বাইরে। সঙ্গে ইউরোপের এফটিএ যে হলো, এটা নিয়ে আমাদের এখানে বেশ ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা আসলে কি ততটুকু সক্ষম রয়েছি তাদের সঙ্গে বার্গেন করার জন্য? এইটা খুবই তো কঠিন। কারণ হলো দেখেন, দীর্ঘদিন আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে শুল্কমুক্ত সুবিধা পেয়েছি ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে। আমরা সেই অর্থে আমাদের যেই বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের চুক্তি করা, দ্বিপাক্ষিক হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হলে একটা আঞ্চলিক চুক্তির মতন হবে, সেগুলোর ব্যাপারে আমরা খুব বেশি মনোযোগী দিইনি। আমরা খুবই দুঃখজনক হলো আমরা প্রায় অন্তত 10 বছর ধরে কিন্তু এটা বলছি যে আমাদের এই জায়গায় আগাতে হবে। ওভারনাইট এই ধরনের ক্যাপাসিটি তৈরি করা, ওভারনাইট এই ধরনের চুক্তি বাস্তবায়ন করা খুব কঠিন। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের ভিতরেও যে চুক্তি হবে এটারও কিন্তু আপনার ফেজিং আছে, দীর্ঘদিন ধরে আসলে এই আলোচনা চলছে, এবং এটা ফেজিংও আছে, মানে বাস্তবায়নটাও হবে কিন্তু ধীরে ধীরে। ওভারনাইট কালকে থেকে শুল্কমুক্ত সুবিধা পাওয়া শুরু করবে তাও না। সুতরাং এই অ্যাডজাস্টমেন্টের জন্য একই রকমভাবে আমরা অনেক সময় নষ্ট করেছি। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমার দেশের ক্যাপাসিটি, যেটা আমি বলছিলাম যে এই যুক্তরাষ্ট্রের বাজার এবং ইউরোপিয়ান বাজারে এখন তো মানে যারা বায়ার আছেন তারা এনকারেজ হবেন, কারণ ভারতে এখন আস্তে আস্তে শুল্কমুক্ত সুবিধা হবে, ওনারা ওই সুবিধাটা খুঁজবেন। আমার জন্য প্রবলেম হলো আমার দেশের ভিতরে কতগুলো চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। একটা বড় চ্যালেঞ্জ আমাদের রয়েছে হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচারের, গ্যাসের সমস্যা আবারও ঘনীভূত হচ্ছে। একই রকমভাবে আপনি যদি দেখেন একটা বড় সমস্যা হয়েছে গত 1 বছরের ভিতরে, সেটা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উদ্বেগ যে আছে, এটা বারবার আমাদের যারা এখানকার উদ্যোক্তা আছেন তারা বলছেন। আর তৃতীয় একটা জায়গা হলো যে সবাই বলছেন যে নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক অনিশ্চয়তার জায়গায় আমরা বিরাজ করছি, এক ধরনের আমরা যে ট্রানজিশনের ভিতরে আছি, ওইটা অনেককে বলছেন যে আচ্ছা ঠিক আছে আমরা একটু ওয়েট করি এনসি করি। এখন আইএমএফ কিন্তু সম্প্রতি নির্বাচন পরবর্তী বাংলাদেশের সংস্কার কার্যক্রমকে অব্যাহত রাখার বিষয় বলেছে। একই রকম দেখেন আপনি আইএমএফেও যে আমার এখন ফেব্রুয়ারি মাসে তাদের রিপোর্ট দিয়ে যেই ঋণের ছাড় করবে কি করবে না বলছেন, ওনারাও এটা হোল্ড করেছেন যে আমরা এটাকে সামনে যে নির্বাচিত সরকার আসবে তার সাথে আলোচনা করবো, এখন করবো না। একই বিষয়টা কিন্তু আপনার সত্য হয়েছে যখন আপনি জাতিসংঘের যে টিমটা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আসার কথা ছিল, তারাও বলছেন নির্বাচনকালীন সরকার শেষ হোক, একটা নতুন নির্বাচিত সরকার আসুক, আমরা আলোচনা করব। প্রবলেমটা হয়েছে সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এই কনফিডেন্সের জায়গাটায় ভালো ম্যানেজ করে নাই আমি বলবো। কারণ হলো তাদের এই পুরো ইকোনমিক যেই পলিসি মেকিং এবং যে রিফর্মের জায়গাগুলো আছে, এখানে রাজনৈতিক দলগুলোকে কখনো তারা সংশ্লিষ্ট করার চেষ্টা করে নাই। জুলাই সনদের যে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের ব্যাপারে তারা যত সময় ব্যয় করেছেন, এই ধরনের সংস্কারের জায়গা একদম মানে আমি নতুন করে যদি আপনি উদাহরণ দেন যে কিছুদিন আগে যেই আমাদের করের সংস্কারের জন্য যে রিপোর্ট হলো, অ্যাবসলিউটলি পলিটিক্যাল পার্টির সাথে কোনো আলোচনা হয়নি, কিন্তু ওনারাই কেউ না কেউ তো দায়িত্ব নেবেন, ওনাদের ভিতরেই বিরোধী দল তৈরি হবে। আমরাও আশা করব যে নির্বাচন পরবর্তীতে হয়তো এই বিষয়গুলো আরও বেশি সংস্কার চলে আসবে এবং যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হবে। তৌফিকুল ইসলাম খান, আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।